আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার 4 এ স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বর্ণালীর যে টপিকটা আছে সেটা দিয়ে স্টার্ট করব। তবে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যদি কেউ লেকচার 1 থেকে 3 অর্থাৎ আগের যে 3টা লেকচার আছে সেই 3টা লেকচার যদি সিরিয়াল অনুসারে না করে আসো, তাহলে অবশ্যই আগের 3টা লেকচার সিরিয়াল অনুসারে করবে, তারপর হচ্ছে এই লেকচারটা করতে আসবে। নাহলে আজকের লেকচারে তোমাদের অনেক কিছুই না বোঝার সম্ভাবনা আছে। তো আমি ডিরেক্ট শুরু করতেছি ক্লাস। তো আমি প্রথমে যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বর্ণালী। বর্ণালী বা ইংলিশে বলা হয় হচ্ছে স্পেকট্রাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বর্ণালী বা স্পেকট্রাম কি জিনিস। সেটা হচ্ছে সূর্যের সাদা আলো বা হোয়াইট লাইট, এটা যদি কোনো একটা প্রিজম হচ্ছে পিরামিড আকৃতি। তোমরা হচ্ছে হাজারি স্যারের বই বা যে বই ফলো করো, মানে বইগুলি দেখবে, প্রিজমের ভিতর থেকে কি হয়, যদি প্রিজমের ভিতর থেকে পাস করানো হয়, তাহলে ওই যে সাদা আলোটা যেটা প্রবেশ করছিল, সহজভাবে কি আমরা যদি বলি ইনপুট হিসেবে যেই সাদা আলো কি প্রবেশ করছিল প্রিজমে, ঠিক আছে, সেইটা প্রতিফলিত হয় সাতটা ভিন্ন ভিন্ন বর্ণের আলোতে কি প্রতিফলিত হয়, ঠিক আছে। এবং এই প্রতিফলিত 7টা বর্ণকেই বলা হয় হচ্ছে বর্ণালী বা স্পেকট্রাম, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেই 7টা বর্ণ কি কি। আমরা ছোটবেলায় হচ্ছে ছন্দ শিখতাম ভিভ গায়র দিয়ে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে বাংলাতে কি বলা হয়, বাংলাতে বলা হয় হচ্ছে বেনি আসহ কলা। আচ্ছা, তো আমি আগে লিখে দিচ্ছি যে বর্ণালী ব্যাপারটা কি, সবাই দ্রুত লিখবে। সূর্যের সাদা আলো যদি কোনো প্রিজমের ভিতর দিয়ে চালনা করা হয়, তাহলে তার 7টি ভিন্ন রং হিসাবে প্রতিফলিত হয় এই প্রতিফলিত 7টি রং কি বর্ণালী বা স্পেকট্রাম বলে। এই প্রতিফলিত 7টি রং কি বর্ণালী বা স্পেকট্রাম বলে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে প্রিজম ব্যাপারটা কি। প্রিজম ব্যাপারটা কিছুই না, জাস্ট পিরামিড শেপের হচ্ছে একটা, আমরা যদি এটা শেপটা বলি সেটা হচ্ছে পিরামিড শেপের। তো কি হয়, এই যে প্রিজম যেটা আছে, একদম সিম্পলি আমি সহজে আমরা বোঝার জন্য একটা পিরামিডের মতো শেপ ইউজ করি। তো এখানে জাস্ট কি হলো, সূর্যের আলোটা হোয়াইট রং, বাট আমাদের হোয়াইট রং নাই, এটা কি হলো, এটা সাপোজ কি প্রবেশ করছে প্রিজমের ভিতর দিয়ে, কি প্রবেশ করার পর যে ঘটনাটা ঘটছে, যখন ঢোকার পর এই প্রিজমের ভিতর থেকে যখন বের হবে, ঠিক আছে, সহজ কথায় প্রতিফলিত হবে, তখন কি আলাদা আলাদা 7টা রং হিসাবে প্রতিফলিত হবে, ঠিক আছে। সাপোজ এখানে কি একটা পর্দার মতো আছে, দেন প্রতিফলিত হইলে এখানে কয়টা রঙের প্রতিফলিত, মানে কয়টা রঙের প্রতিফলন পাবো আমরা, 7টা রঙের, ভিন্ন ভিন্ন 7টা রঙের, ঠিক আছে। সাপোজ এই একটা রং, দেন হচ্ছে এই একটা রং, ঠিক আছে, এরকম আলাদা আলাদা 7টা রং হিসেবে আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, এরকম 7টা রং হিসেবে পাবো। তো কথা হচ্ছে এখানে ব্ল্যাক আসলে ইউজ হয় না। বেনিয়া সহ কলা তারা কি বোঝায়, বেগুনি, দেন হচ্ছে নীল, আ দিয়ে কি আসমানি, স দিয়ে কি সবুজ, দেন হচ্ছে হলুদ, দেন কমলা, আর একটা কি লাল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এগুলো কি কি আমি লিখে দিচ্ছি। বেনি আ সহ কলা, এখান থেকে আমরা 7টা বর্ণ পাই। কি কি, বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে হচ্ছে নীল, আ দিয়ে হচ্ছে আসমানি,
স দিয়ে হলো সবুজ, হ দিয়ে হচ্ছে হলুদ, ক দিয়ে কমলা, অ্যান্ড লা দিয়ে লাল। এখন কথা হইলো এই যে আলাদা আলাদা মানে প্রিজমের ভিতর থেকে সূর্যের সাদা আলোটা প্রবেশ করছে, অ্যান্ড যখন প্রতিফলিত হয়েছে, যখন বাইরে হয়েছে বা প্রতিফলিত হয়েছে, তখন হচ্ছে কয়টা আলাদা আলাদা বর্ণের মানে কয়টা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানে রং হিসেবে প্রতিফলিত হয়েছে, সেটা হচ্ছে 7টা। কয়টা? 7টা। তার মানে এই যে 7টা যে আলাদা আলাদা যে আমরা ভিন্ন ভিন্ন রং পাইছি, সূর্যগত বর্ণালী পাইছি, এরা কি আলাদা কিছু মানে ভিন্ন ব্যাপার? ওই সাদা রঙের সাথে এরকম সম্পর্ক নাই? অবশ্যই আছে। এই 7টা মানে এখানে তো 3টে দিছি, আরো মনে করো যে আরো 4টে ইমাজিন করে নাও, তাহলে এই যে টোটাল 7টা যে আমরা আলাদা আলাদা কি ভিন্ন ভিন্ন মানে রং পাইলাম যারা প্রতিফলিত হয়েছে, এরা মূলত এই সাদা রং থেকে উৎপন্ন হয়েছে। দ্যাট মিনস এই টোটাল 7টা মানে এখানে আরো 4টে ইমাজিন করে নাও, টোটাল 7টা যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রং আছে, এই 7টা ভিন্ন ভিন্ন রং হচ্ছে, এই 7টা ভিন্ন ভিন্ন রঙের কন্ট্রিবিউশনই হচ্ছে মূলত এই সাদা রংটা, যেটা ইনপুট হিসেবে পাইছি। ঠিক আছে, মানে যেটা আমরা ইনপুট হিসেবে বা কি যেটা প্রবেশ করছিল প্রিজমের ভিতরে। আচ্ছা ঠিক আছে, সোজা কথা সূর্যের সাদা আলোটা, সূর্যের সাদা আলোটা এইটাই মূলত কি, এইটাই মূলত প্রিজম থেকে যখন বের হয় তখন 7টা ভিন্ন ভিন্ন রং হিসেবে প্রতিফলিত হয়। ঠিক আছে, তো এখন আমরা এটা বুঝলাম। তো কথা হচ্ছে এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, ঠিক আছে, এই ছন্দটা আমরা কি ছোটবেলা থেকে জানি, অনেক মানে ম্যাক্সিমাম মেজরিটি আমরা জানি। তো এখন কথা হচ্ছে এদেরকে এই টোটালটার কি এই বেগুনি, নীল মানে এই যে বেনিয়া সহ কলা, এই যে 7টা যে আলাদা আলাদা রং যারা প্রতিফলিত হচ্ছে আলাদা আলাদা হিসেবে, আমি বলছি কি এই টোটালটার কন্ট্রিবিউশন হচ্ছে মূলত সাদা যে রংটা আছে ওইটা, সাদা বা হোয়াইট। ঠিক আছে, যেটা কি প্রবেশ করছিল সূর্যের সাদা বা হোয়াইট আলো। আচ্ছা, তো প্রিজম বা বর্ণালীর ব্যাপারটা কি সেটা সরি বর্ণালী বা স্পেকট্রাম বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, তো তোমরা এতটুকু লিখে নাও। অ্যান্ড কথা হচ্ছে এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই প্রত্যেকটা আলাদা আলাদা রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান, তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে দেখবো, এটা আপাতত আমরা নলেজে রাখি। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই যে বর্ণগুলো আছে 7টা বর্ণ, এই 7টা বর্ণ হচ্ছে মূলত দৃশ্যমান মানে আমরা যে দেখতে পাই দৃশ্যমান আলো। ঠিক আছে, এই 7টা বর্ণ হলো মূলত দৃশ্যমান আলো। অ্যান্ড এদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর আলাদা আলাদা প্রত্যেকটার জন্য। বেগুনির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর আছে, নীলের জন্য আছে, আসমানের জন্য আছে। হ্যাঁ, বাট শুরুর রেঞ্জটা থেকে একদম লাস্টের রেঞ্জটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। তো এইটুকু তোমরা লিখে নাও। ঠিক আছে, আচ্ছা, তো আমরা মূলত পারমাণবিক বর্ণালী টপিকটা পড়ার জন্য এতটুকু ব্যাপার হচ্ছে ক্লিয়ার করলাম আমরা। তো এখন আমরা পারমাণবিক বর্ণালীতে ডিরেক্ট চলে যাচ্ছি। আমি মুছে দিচ্ছি বোর্ড, জাস্ট একবার চেক করে নিই। আচ্ছা, অল ওকে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালী। তো পারমাণবিক বর্ণালী মূলত 2 ধরনের। টপিকটার নাম হচ্ছে পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। তো এখন প্রশ্ন হচ্ছে শোষণ বর্ণালী কি আর বিকিরণ বর্ণালী কি? আচ্ছা, আমরা সবাই তো বোর মডেলটা পড়ছি, সবাই বোর পরমাণু মডেলটা তো আমরা পড়ছি, ঠিক না? তো সেখানে কি দেখছিলাম, সাপোজ আমি হাইড্রোজেন পরমাণুর জন্য চিন্তা করি, কেন্দ্রে ছিল কি নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা শেল। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় প্রধান শক্তি স্তর। এটা কি? এটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর, যেগুলো আমরা বলতে পারি N1। এটা তো নিউক্লিয়াস, ঠিক না? এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, এটা কি কিসের জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা চিন্তা করলাম। আমরা যে পরমাণু নিয়ে ডিল করব, মানে বর্ণালী নিয়ে যে ডিল করব, ঠিক আছে, আমাদের লেভেলে ইন্টারমিডিয়েট লেভেলে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু বা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কনসিডার করা হয়। যেমন হিলিয়াম প্লাস,
হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, তার মানে 2টা প্রোটন 2টি ইলেকট্রন আছে। আর যদি হিলিয়াম প্লাস হয় তার মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, দ্যাট মিনস এটা কি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। হাইড্রোজেন কি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। লিথিয়াম 2+, এটা কি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। 1 ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু বা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আমরা আমাদের এই এইচএসসি লেভেলে এই লেভেলটার জন্যই মূলত আমরা কি বর্ণালী ঠিক এই লেভেলটা নিয়ে আমরা ডিল করবো, ঠিক আছে। তো আমি এটা মুছে দিচ্ছি। আমাদের এখন বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি ঘটতেছে। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু অ্যান্ড কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস। বোর মডেল অনুসারে আমি জাস্ট সিম্পলি এরকম গোল 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 মানে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ যেভাবে দিচ্ছেন বোর সাহেব, ঠিক আমি সেইভাবেই দিলাম। তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। অ্যান্ড কথা হচ্ছে সাপোজ একটা ইলেকট্রন আছে আমাদের এইখানে, ধরলাম একটা ইলেকট্রন আছে মানে প্রথম কক্ষপথে, ঠিক আছে। আর প্রথম কক্ষপথে আমরা ধরলাম হচ্ছে E1, যদিও এক একটারে কি KLM এইভাবে কি প্রকাশ করে এক একটা কক্ষপথ বা অরবিটকে, ঠিক আছে। মানে এক একটা নাম কি কে শেল, এল শেল, এম শেল, তারপরে চেন শেল, ঠিক না। বাট আমরা ইয়ন ধরলাম, প্রধান শক্তি স্তরে ইয়ন ধরলাম। এরপরেটা তাহলে কি হবে, অবশ্যই E2, এরপরটা কি E3। এখন কথা হচ্ছে আমরা তো এই ব্যাপারটা জানি যে অবশ্যই নিম্ন যে শক্তি স্তর আছে বা নিম্ন কক্ষপথ এর থেকে কি উচ্চ মানে এরপরের ইমিডিয়েট যে উচ্চ কক্ষপথ বা উচ্চ শক্তি স্তর এর কি শক্তি বেশি। আবার এই E2 এর থেকে E3 এর শক্তি বেশি, এটা তো আমরা অলরেডি জানি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই ব্যাপারটা আমাদের মাস্ট বুঝতে হবে যে E3 গ্রেটার দ্যান, মানে E3 এর শক্তি সবচেয়ে বেশি, এরপর হচ্ছে E2 এর শক্তি, তারপর E1, অর্থাৎ তৃতীয় যে কক্ষপথ আছে বা তৃতীয় প্রধান শক্তি স্তর এর শক্তি বেশি, সবচেয়ে বেশি তুলনামূলক এই তিনটার মধ্যে, এরপর দ্বিতীয়, তারপর প্রথমটা। আচ্ছা, অর্থাৎ নিম্ন শক্তি স্তরের শক্তি কম অ্যান্ড তুলনামূলক যত উপরের দিকের শক্তি স্তরে যাওয়া যাবে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ তত শক্তি বাড়তে থাকবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ইলেকট্রনটা যখন E1 কক্ষপথে ঘুরবে, হ্যাঁ, বোর সাহেবের যে বোর পরমাণু মডেলের যে থিওরেম আছে সেখান থেকে আমরা কি জানি যে যখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে তখন কি হয়, তখন কোনো রকম শক্তির শোষণ বা বিকিরণ হয় না। কিন্তু যদি বাহ্যিকভাবে কোনো একটা বল প্রয়োগ করে এই ইলেকট্রনটারে এমন একটা বল দেওয়া হইলো যেন এই E1 থেকে এই ইলেকট্রনটা E3-তে যাইতে পারে। কোথায় যেতে পারে? E3-তে যাইতে পারে। সাপোজ যখন এই E1 শেলে বা E1 কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে তখন বোর সাহেবের মত অনুসারে আমরা জানি কি যে কোনো রকম শক্তির শোষণ বা বিকিরণ হবে না। কিন্তু বাহ্যিক কোনো একটা বল এমনভাবে প্রয়োগ করা হলো যে ইলেকট্রনটা এই E1 শেল বা E1 কক্ষপথ থেকে কি E3-র কক্ষপথে চলে গেল, ঠিক আছে, সহজে বুঝো। তখন কি হবে? তখন শক্তির শোষণ হবে। কারণ কি, বোর সাহেবের মতে, মানে বোর পরমাণু মডেল আছে সেখানেই একটা বিস্তারিত দেওয়া আছে। কিন্তু যদি ইলেকট্রন কোনোভাবে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শক্তির কি হবে, শোষণ হবে। এখন কথা হচ্ছে কি পরিমাণ শক্তির শোষণ হবে সেটা হচ্ছে আমরা এই যে কিছুক্ষণ আগে যে ব্যাপারটা লিখে দিছি এইটা দ্বারা আমরা কি মেজার করতে পারবো। অবশ্যই যেখানে বাহ্যিক যে একটা বল প্রয়োগ করা হয়েছে, যেখানে ইলেকট্রনটা গেছে সেটার কি শক্তি বেশি। কোথায় গেছে? 3 নম্বর প্রধান শক্তি স্তর বা 3 নম্বর কক্ষপথে গেছে, অর্থাৎ E3-র শক্তি কি মাস্ট বেশি। আর তো ছিল কথা E1 এ ছিল, তার মানে এই যে এনার্জি ডিফারেন্সটা এইটুকুই কি ওর মাস্ট শোষণ করা লাগছে। তাহলে আমরা বলবো কি E3 মাইনাস E1, শোষিত শক্তির পরিমাণ কি E3 মাইনাস E1। আচ্ছা, এখন কথা হচ্ছে ও ছিল হচ্ছে এই অবস্থায়, মানে E1 কক্ষপথে, ও চলে গেছে বাহ্যিক কোনো একটা বলার জন্য E3-তে। এখন কি প্রশ্ন হইলো কি এখানেই থাকতে যাবে? না, থাকতে যাবে না। সবাই কি চায়? সবাই স্টেবল হইতে চায়, মানে সুস্থিত, মানে সহজে বুঝো, সুস্থিত বা স্থিতিশীল হইতে চায়। সবাই কি চায়? স্থিতিশীল হইতে বা স্টেবল হইতে। ও চাইবে স্টেবল হইতে। তাহলে ও কখন স্টেবল হবে? যখন ও ঠিক ওর আগের অবস্থান, ও মনে মনে বলবে আরে আগেই তো ভালো ছিলাম। তাহলে যখন হচ্ছে ওর আগের কন্ডিশনে যাবে, যখন ও আর আগের কন্ডিশনে যাবে, ওর আগের দশায় যাবে, তখন কি হবে? ও স্টেবিলিটি, মানে কথা হচ্ছে স্টেবিলিটি অর্জন করবে। তাহলে কথা হচ্ছে যখন ও এই সেম পরিমাণ শক্তি, মানে কথা হচ্ছে যখন ওই ইলেকট্রনটা স্টেবিলিটি অর্জনের জন্য পুনরায়, সহজে আমি বুঝাচ্ছি, পুনরায় হচ্ছে ও এইখানে আবার চলে আসবে। হ্যাঁ, এই ইলেকট্রনটা কি এখানে চলে আসলো, ওকে।
তখন কি হবে, তখন শক্তির বিকিরণ হবে। তাহলে এখানে কি হলো, শক্তির শোষণ কি পরিমাণ, E3 মাইনাস E1, শক্তির শোষণ। আবার যখন ও পুনরায় উচ্চ শক্তির স্তর থেকে ওর আগের অবস্থায়, অর্থাৎ তাহলে ওর আগের অবস্থা বলতে এখানে বোঝাচ্ছে কি, উচ্চ শক্তির স্তর থেকে ও নিম্ন শক্তির স্তরে গমন করছে, তাহলে অবশ্যই বোর পরমাণু মডেল অনুসারে তখন কি হবে, শক্তির বিকিরণ হবে। শক্তির কি হবে এখানে, শক্তির বিকিরণ হবে। এই যে শক্তির বিকিরণটা হইলো, তাহলে এইটার পরিমাণও কি অবশ্যই মাস্ট E3 মাইনাস E1। তাহলে এখন এই E3 মাইনাস E1 প্রশ্ন হলো এটা মেজার করবো কেমনে। এটা মেজার করার জন্য আমরা একটা সূত্র জানি যে এই যে মানে আলোর যে ফোটন, আলোর ফোটনের শক্তি হচ্ছে E=hf, হ্যাঁ, অথবা h নিউ। এটা কিসের কার ইকুয়েশন, প্ল্যাঙ্কস ইকুয়েশন। এটা কে দিছে, ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক দিছেন এই ইকুয়েশনে, ঠিক আছে। বাট আমরা ইকুয়েশনে যাচ্ছি, তার আগে আমরা বলে রাখি এই যে পারমাণবিক যে বর্ণালী, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ বলে আসলাম বোর সাহেবের মত, বোর সাহেবের বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল কয়েকবার বলছি। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই বর্ণালীর যে ব্যাপারটা ডিল করি, ঠিক আছে, এখানে এই যে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি হয়, শক্তির শোষণ হয়। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে ইলেকট্রন, তখন কি হয়, শক্তির বিকিরণ হয়। অর্থাৎ তখন আলোকচ্ছটা মানে কি, এই যে বিকিরণ বর্ণালী কখন আমরা দেখতে পাই, অবশ্যই সেটা সেকেন্ড স্তরে মানে সেকেন্ড ইসে আসলে আমরা দেখতে পাই, তখন দৃশ্যমান হয়। এই ব্যাপারটা আমরা আরো ডিটেলসে জানবো ইনশাআল্লাহ। বাট সিম্পলি বললে, যখন আমরা উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যায়, তখন কি হয়, শক্তির বিকিরণ হয়, ঠিক আছে। তখন কি হয়, তখন হচ্ছে আমরা আলোক বর্ণালী কি পাই, আলোক বর্ণালী যে দেখা সেটা কখন মিলে, সেটা হচ্ছে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, তখনই কি হয়, আলোক শক্তির বিকিরণ হয়, ঠিক আছে। ওকে, তো এখন কথা হচ্ছে পারমাণবিক বর্ণালীর যে ব্যাপারটা। তো এই যে উচ্চ শক্তি থেকে মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়, অ্যান্ড উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ হয়। তো এটা মূলত কার মতবাদ, কোন পরমাণু মডেল থেকে আমরা পাইছি, বোর পরমাণু মডেল থেকে পাইছি। তাহলে এই পারমাণবিক বর্ণালীর যে মূল যে থিমটা, সেটা হচ্ছে আমরা পাই হচ্ছে বোর পরমাণু মডেল থেকে। আচ্ছা, তো এখন আমরা এই যে শক্তির বিকিরণ, শক্তির বিকিরণের আমরা কি পাইলাম, শক্তির বিকিরণ পাইছি হচ্ছে একটা এনার্জি ডিফারেন্স পাইছি, সেটা কি ডেল্টা ই। ডেল্টা ই মানে এনার্জি ডিফারেন্স, মানে শক্তির পার্থক্য। সেটা কি E3 মাইনাস E1, একেবারে ইজি, কারণ কি এখানে 3 নাম্বার থেকে 1 নাম্বারে গেছে, ঠিক আছে। তাহলে এইটাই তো ডিফারেন্সের পরিমাণ, E3 মাইনাস E1। এখন E3 মাইনাস E1 ইকুয়ালস টু কি, আমরা জানি যে সবাই লিখে নেবে E ইকুয়ালস টু hf। এখন hf, এফ রে আমরা কেমিস্ট্রিতে লিখে হচ্ছে h নিউ, মানে এফ এর বদলে নিউ লিখি। এফ কি, এফ হচ্ছে কম্পাঙ্ক, তো কম্পাঙ্ককে আমরা এফ এর বদলে নিউ লিখতে পারি, প্রবলেম নাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বা E ইকুয়ালস টু h নিউ। আচ্ছা, এটা কার ইকুয়েশন, প্ল্যাঙ্কস ইকুয়েশন। ছোটবেলা থেকে আমরা এটা পড়ে আসছি, প্ল্যাঙ্কের ইকুয়েশনটা, প্ল্যাঙ্কের সমীকরণ, ঠিক আছে। আমাদের ম্যাথ করতেও এটা কাজে লাগবে। তাহলে আমরা এখন কি বলতে পারি যে ডেল্টা ইকুয়ালস টু E3 মাইনাস E1 এনার্জি ডিফারেন্সটা, অ্যান্ড সেটা কি হবে, অবশ্যই E ইকুয়ালস টু h নিউ। নিউ কি, নিউ হচ্ছে h কি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ কি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে f দ্বারা প্রকাশ করা যায়। এখন আমরা আরেকটা ব্যাপার জানি, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমরা পরে পড়ছিলাম কি শব্দ অধ্যায়, যে v ইকুয়ালস টু f ল্যামডা, ঠিক আছে। ওখান থেকে আমরা লিখতে পারি যে c ইকুয়ালস টু f ল্যামডা। তাহলে এখন আমরা কম্পাঙ্ক f ইকুয়ালস টু কি লিখতে পারি, c বাই ল্যামডা। আর কেমিস্ট্রিতে বলছি কি, এখন আমরা বর্তমানে কেমিস্ট্রির ক্ষেত্রে f বা আলোর কম্পাঙ্কের বদলে আমরা হচ্ছে নিউ লিখতে পারি, প্রবলেম নাই। বইতে দেখবা নিউ দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে নিউ ইকুয়ালস টু c বাই ল্যামডা। তো কিভাবে কি আসলে এই ব্যাপারটা আমরা বুঝে নিছি। এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব ডেল্টা ই ইকুয়ালস টু E3 মাইনাস E1 ইকুয়ালস টু
এইচ ইন্টু সি বাই ল্যামডা বা এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ডেল্টা ই ইকুয়ালস টু E3 মাইনাস E1 ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। একেবারে এই লাইনটা মনে রাখলে হইলো, ঠিক আছে? আচ্ছা, এইচ কি? এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা জাস্ট সিম্পলি ফোটনের শক্তি, আচ্ছা ফোটনটা কি? ফোটন হচ্ছে, এটা আমি আগেও বলছি, আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আলো। আলো যখন মানে আলোর হচ্ছে কি, আলোর হচ্ছে দুইটা মূলত মানে মোটা দাগে দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণা ধর্ম। তো আলোর কণা ধর্ম নিয়ে যখন ডিল হয় তখন হচ্ছে আমরা দেখতে পাই, এটা তোমরা আরো অনেক পরে জানতে পারবে, সমস্যা নেই, যে আলো দেখা যাচ্ছে ফিজিক্সের অষ্টম অধ্যায় যেটা আছে, অর্থাৎ মডার্ন ফিজিক্স, ঠিক আছে? দেন হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, এগুলোতে তোমরা দেখবে যে আলোর যে কণা ধর্মটা আসলে মূলত কিভাবে কাজ করে। বাট আমি হচ্ছে তোমাদের জন্য যতটুকু লাগবে এসেনশিয়াল কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আলো যখন হচ্ছে কোয়ান্টা বা প্যাকেট আকারে নির্গমন হয়, মানে কণা ধর্ম যখন ব্যাখ্যা করার জন্য আলো আমরা যখন কণা ধর্ম নিয়ে ডিল হয় তখন আলো কোয়ান্টা বা হচ্ছে প্যাকেট আকারে কি নির্গমন হতে থাকে। তো ওইটাকে হচ্ছে আমরা মূলত কি কোয়ান্টা বা ফোটন হিসেবে বিবেচনা করি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, তো এই ফোটনের শক্তি, আলোর যে এই যে কি আলোক ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়ালস টু, এগুলো ম্যাথ করলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। ই ইকুয়ালস টু এইচ সি বাই এই যে ডেল্টা ই ইকুয়ালস টু E3 মাইনাস E1 ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখন আমরা মোটা দাগে জাস্ট কি ফোটনের শক্তি নিয়ে ডিল করতেছি, তাহলে আমরা ডাইরেক্ট ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, ই ইকুয়ালস টু এইচ এফ বা ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? এখন তাহলে এটা বক্স করো সবাই, এই ফর্মুলাগুলো আমাদের অনেক কাজে দিবে। তাহলে সি কি? সি হচ্ছে আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট। আলোর বেগ কত? 3 × 10⁻⁴ ভেলোসিটি অফ লাইট, ওকে? আলোর বেগ কত সেটা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেন ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা ইংলিশে কি বলবো আমরা? ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এসআই একক হচ্ছে কি? মিটার। তারপর এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক। সেটা হতো 6.66 × 10⁻⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, আর ই কি? ই হচ্ছে এনার্জি। কিসের এনার্জি? এনার্জি অফ ফোটনের শক্তি। আচ্ছা, তো সবাই এতটুকু লিখে নাও। এই মডেলটা দেওয়া হয়েছে কিসের পরমাণু মডেল? বোর পরমাণু মডেল। হাইড্রোজেন পরমাণু এটা কি? এটা মূলত বোর পরমাণু মডেল। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি দেখলাম? আমরা হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে দেখছি যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে বা আসে তখন কি হয়? তখন হচ্ছে আলোক শক্তির কি করে? আলোক শক্তির বিকিরণ করে, ঠিক আছে? অর্থাৎ তখন সোজা কথায় আমরা তখন কি পাই? বর্ণালী পাই, ঠিক আছে? তাহলে আমরা হাইড্রোজেন, আমাদের লেভেলে মূলত কি হাইড্রোজেন কি এক ইলেকট্রন বিশিষ্ট, এবং এক ইলেকট্রন বিশিষ্ট আরো যে পরমাণুগুলো আছে যেমন হিলিয়াম প্লাস, দেন হচ্ছে লিথিয়াম 2 প্লাস, এগুলো কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। এগুলো নিয়ে হচ্ছে আমাদের লেভেলে মূলত ডিল করা লাগবে, ঠিক আছে? সবচেয়ে বেশি ডিল করা লাগবে হাইড্রোজেন পরমাণু নিয়ে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু কি এক ইলেকট্রন বিশিষ্ট। আচ্ছা, আর কি নিউট্রন আছে? না, নিউট্রন নাই। আচ্ছা, তো আমরা দেখি
আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটা কি, কে শেল, এল শেষ, এম শেল, বাট আমি একদম সহজে বুঝাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে E1 মানে প্রথম কক্ষপথ শক্তি, ঠিক আছে। দেন এটা কি, এটা হচ্ছে E2 দ্বিতীয় শক্তি স্তর, E1 E2, এটা হলো E3, এটা হলো E4, আর লাস্ট এটা হচ্ছে E5। এখন কথা হচ্ছে সাপোজ 2 নাম্বার যে শেল, হ্যাঁ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আচ্ছা, সাপোজ আমাদের 5 নাম্বার শেল থেকে ইলেকট্রন কত নম্বরে আসলো, সাপোজ একটা ইলেকট্রন ছিল 5 নম্বরে, ওইখান থেকে আসছে হচ্ছে জাম্প করে 2 নাম্বারে, ঠিক আছে। বা সেটা হইতে পারে যে 4 নাম্বার থেকেও 2 নাম্বারে আসতে পারে, 4 নাম্বার থেকেও 2 নাম্বারে আসতে পারে, ঠিক আছে। বা সেটা হইতে পারে 3 নাম্বার, এটা কি 3 নাম্বার, 3 নাম্বার থেকেও 2 নাম্বার আসতে পারে, পারে না, পারে। তাহলে কথা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বার শেল থেকে ইলেকট্রন 2 নাম্বারে আসুক, বা 4 নাম্বার শেল থেকে ইলেকট্রন 2 নাম্বারে আসুক, বা 5 নাম্বার শেল থেকে ইলেকট্রন 2 নাম্বারে আসুক, সকল ক্ষেত্রেই কি হবে, আলোকরশ্মির বিকিরণ হবে, অর্থাৎ আমরা কি বিকিরণ প্রণালী পাবো, ঠিক আছে। অ্যান্ড এই 3, 4 এবং 5 অথবা এর থেকে আরো বেশি হোক না কেন, সেগুলো থেকে যদি 2 নাম্বার ইলেকট্রন আসে, 2 নাম্বারে যদি ইলেকট্রন আসে, মানে যেই শেল থেকেই আসুক না কেন, যেই শেল, সেটা 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, যেটা থেকেই আসুক না কেন, যেটা থেকে ইলেকট্রন আসুক না কেন, যদি 2 নাম্বার শেল বা 2 নাম্বার প্রধান শক্তি স্তরে আসে, তখন আমরা একটা সিরিজ পাই, কিসের সিরিজ পাই, আলোক বর্ণালীর সিরিজ পাই। প্রশ্ন হচ্ছে সেটা, সেই সিরিজটার নাম কি, সেই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এই কেসটা থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে একবারে ডিরেক্টলি এইভাবে দিলাম টোটালটা মিলে। আচ্ছা, সেটা হচ্ছে N2 = 3, 4, 5 ... মানে আরো উচ্চ, মানে N2 মানে হচ্ছে যেটা থেকে আসতেছে, ঠিক আছে, ইলেকট্রনটা যেই শক্তি স্তর থেকে আসতেছে সেটা হচ্ছে N2 দ্বারা প্রকাশ করি আমরা, ঠিক আছে। তো সেটা যে কোনোটা হইতে পারে, কি মানে 2 এর থেকে বেশি যে কোনোটা হইতে পারে, থেকে কি আসতেছে, এবং থেকে N2 এত থেকে N1 = 2 তে ইলেকট্রন আসলে আমরা যেই আলোক বর্ণালী পাই সেটা কোন সিরিজ, সেটা হচ্ছে বামার সিরিজ। নামটা কি, নামটা হচ্ছে বামার সিরিজ, ওকে। আচ্ছা, আসলে ইলেকট্রন আসলে কি হবে, বামার সিরিজ উৎপন্ন হবে। কোন সিরিজ উৎপন্ন হবে, বামার সিরিজ, ঠিক আছে। আচ্ছা, বামার সিরিজ পাবো। এবং মজার ব্যাপার হচ্ছে এই কেবলমাত্র, আচ্ছা এটা একটু পরে বলতেছি আমি, সমস্যা নেই, আগে লেখো। ওকে, এবার আমরা আরেকটা কেস দেখি। তো আরেকটা কেস কোন দিকে নেওয়া যায়, আমি এইদিকে নিলাম। সাপোজ একটা ইলেকট্রন 4 নাম্বার থেকে, অথবা হ্যাঁ এবার আমি 4 নাম্বার ধরলাম, 4 নাম্বার থেকে কোনো একটা ইলেকট্রন এই 1 নাম্বার শেলে আসলো, বা প্রধান শক্তি স্তরে আসলো, বা কক্ষে আসলো। 4 নাম্বার কক্ষ বা 4 নাম্বার শেল থেকে 1 নাম্বার শেলে আসছে কোনো একটা ইলেকট্রন। তাহলে আসলে কি হবে, অবশ্যই কি আলোকরশ্মির বিকিরণ হবে। তো যদি বিকিরণ হয় সেটা আরেকটা সিরিজ উৎপন্ন করবে, অর্থাৎ 1 এর থেকে যদি 1 নাম্বার ইলেকট্রন আসে সেটা 4 নাম্বার থেকে আসতে পারে, তারপর হচ্ছে 3 নাম্বার থেকে আসতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে 2 নাম্বার থেকে আসতে পারে, অথবা 5 নাম্বার থেকেও তো আসতে পারে, ঠিক না। অর্থাৎ N1 মানে 1 এর থেকে বড় যে কোনোটা আসতে পারে, ঠিক আছে। 5 নাম্বার থেকে আসতে পারে, দেন 6 থেকে আসতে পারে, ঠিক না। অর্থাৎ 1 এর থেকে বড় যে কোনোটা থেকেই আসতে পারে। তাইলে অর্থাৎ N2 = 1 এর থেকে বড়, দ্যাট মিন্স 2, 3, 4, 5 এর উপরে যত হয়, ঠিক আছে। এগুলো থেকে যদি ইলেকট্রন 1 নাম্বার শেলে আসে, তখন একটা সিরিজ আমরা পাই, সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। কি, লাইম্যান সিরিজ। তাহলে এই ব্যাপারটা আমি লিখে দিই যে
N2 ইকুয়ালস টু একের থেকে বড়, যেহেতু এক নম্বর ইলেকট্রনটা আসছে, যেখানে আসছে সেটা হচ্ছে N1, সেটাকে প্রকাশ করা হয় N1 দ্বারা। আর যেগুলো থেকে আর যেগুলো থেকে ইলেকট্রন আসে, যেই শেল বা যেই কক্ষপথ থেকে ইলেকট্রন আসে, সেটারে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটারে প্রকাশ করা হচ্ছে N2 দ্বারা। তার মানে N2 হচ্ছে অবশ্যই একের থেকে বড়, তার অর্থাৎ 2 হইতে পারে, 2 নম্বর শেল বা 2 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, ডট 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 এগুলো হইতে পারে, থেকে ইলেকট্রন N1 ইকুয়ালস টু এক নম্বর কক্ষে আসলে, ঠিক আছে, এক নম্বর কক্ষে আসলে কোন সিরিজ উৎপন্ন হয়? কক্ষে আসলে লাইম্যান সিরিজ উৎপন্ন হয়, লাইম্যান সিরিজ। ঠিক আছে, আচ্ছা, পরে আমরা আর একটা কেস দেখি। সাপোজ কোন একটা ইলেকট্রন ছিল 5 নম্বরে, ওখান থেকে জাম্প করে 3 নম্বরে আসছে। হ্যাঁ, সেটা হইতে পারে ছিল 4, এরকম ঘটতে পারে যে 4 নম্বরে ছিল, 4 নম্বর থেকে জাম্প করে ওর আগের অবস্থান 3 আসছে। তবে এমন হইতে পারে যে 6 ছিল, ওখান থেকে 3 আসছে। তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, অবশ্যই 3-এর থেকে বড়, মানে যেখান থেকে ইলেকট্রন আসে, যেই কক্ষপথ থেকে ইলেকট্রন আসে, সেটা কি 3-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে N2 ইকুয়ালস টু 4, 5, 6 ডট 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 এগুলো থেকে ইলেকট্রন N1 ইকুয়ালস টু 3 তে আসলে প্যাসচেন সিরিজ উৎপন্ন হয়, প্যাসচেন সিরিজ উৎপন্ন হয়। তো এখন কথা হচ্ছে, এইভাবে আমরা বুঝলাম যে ব্যাপারটা আসলে কি ঘটে। তো এখন আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি ট্রিক্স আকারে। সবাই দ্রুত লিখে নেবে যে N1 ইকুয়ালস টু 1 হলে, N1 মানে কি? N1 মানে যেখানে ইলেকট্রনটা আসে। ঠিক আছে, N1 ইকুয়ালস টু 1 হলে ট্রিক্সটা হলো আমরা জাস্ট N1 দিয়ে মনে রাখি। ঠিক আছে, যেখানে ইলেকট্রনটা আসে, এটা দ্বারাই তো মূলত সিরিজটা ডিফাইন হয়, ঠিক না, নির্ধারণ হয়। তাইলে আমাদের যেটা বুঝতে হবে যে N1 ইকুয়ালস টু কত হইতেছে ওইটা। যদি ইলেকট্রন 1 নম্বরে আসে, সেটা হইতে পারে একের থেকে বড় যে কোনো শক্তি স্তর হইতে পারে, 2 হইতে পারে, 3 নম্বর শক্তি স্তর, 4 হইতে পারে, 5 নম্বর শক্তি স্তর হইতে পারে, হোয়াটএভার, যেটাই হোক না কেন। যদি 1 নম্বর শক্তি স্তরে আসে, কি হয়, অর্থাৎ উচ্চ শক্তি স্তর যেটাই হোক না কেন, অর্থাৎ 1-এর থেকে উচ্চ শক্তি স্তর যেটা হোক না কেন, 2, 3, 4, 5, হ্যাঁ, যেটাই হোক না কেন, সেখান থেকে যদি ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে আসে, প্রধান শক্তি স্তর বা 1 নম্বর কক্ষপথে বা 1 নম্বর শেলে, তাহলে লাইম্যান সিরিজ উৎপন্ন হয়। লাইম্যান সিরিজ উৎপন্ন হয়, হ্যাঁ, যেটা আমরা দেখলাম। দেন N1 ইকুয়ালস টু 2 হলে, মানে হইতে পারে ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বরে আসছে, অথবা হইতে পারে 4 নম্বর শক্তি স্তরে 2 নম্বরে আসছে, অথবা হইতে পারে 5 থেকে 2 আসছে, যে কোনোটা হইতে পারে, 2-এর থেকে উচ্চ শক্তি স্তর যেটাই হোক না কেন, সেখান থেকে যদি ইলেকট্রন 2-এ আসে, যে কোনো একটা, মানে 2-এর থেকে বড় যে কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর অর্থাৎ 2-এ আসে, 2-এ আসলে N1 ইকুয়ালস টু 2 হলে ট্রিক্সটা হচ্ছে N1 ইকুয়ালস টু 2 হইলেই সেটা হচ্ছে বামার সিরিজ, হলে বামার সিরিজ। দেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজগুলোর নাম কিন্তু মাস্ট মনে রাখতে হবে। N1 ইকুয়ালস টু 3 হলে প্যাসচেন সিরিজ, N1 ইকুয়ালস টু 4 হলে ব্র্যাকেট সিরিজ, N1 ইকুয়ালস টু 5 হলে ফুনট সিরিজ, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, তো এই যে লাইম্যান সিরিজ যেটা আসে, মানে অর্থাৎ যে কোনো একটা উচ্চ শক্তির, মানে যে কোনো একটা উচ্চ শক্তির কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 1 নম্বরে আসে, তখন লাইম্যান সিরিজ উৎপন্ন, আমরা এটা জানি, বর্তমানে জেনে গেলাম আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে আলোক বর্ণালীটা পাওয়া যায়, সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? সেটার তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে মূলত
380 ন্যানোমিটার থেকে ছোট, হ্যাঁ 10 ন্যানোমিটার মধ্যে, অর্থাৎ সেটা হচ্ছে ইউভি, সেটা রেঞ্জটা পরে হচ্ছে ইউভি আর রে এর মধ্যে। কিসের মধ্যে? ইউভি রে এর মধ্যে, ঠিক আছে। ইউভি রে মানে কি? আলট্রাভায়োলেট রে। ইউভি রে মানে কি? তোমরা অবশ্যই কিন্তু বই রিডিং করবে, ঠিক আছে। টেক্সট বুক হিসেবে তোমরা হাজারি স্যারের বইটা ফলো করবে, ঠিক আছে। এটা কি, এটা সব জায়গার জন্য মোটামুটি সুবিধাজনক, ঠিক আছে। আচ্ছা, দেন বামার সিরিজ, এটার জন্য দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর পরিসর কত? 380 থেকে 780 ন্যানোমিটার। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। দেন প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুনোর সিরিজ, এগুলো হচ্ছে সব আইআর রেতে পড়ছে। আইআর রে মানে হচ্ছে ইনফ্রারেড রে। আইআর রে মানে কি? ইনফ্রারেড রে, ঠিক আছে। আইআর রেতে পড়ছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই বর্ণালীর ম্যাথগুলো করতে আমাদের একটা সমীকরণের সাহায্য নিতে হয়, যেটা হচ্ছে মূলত রিডবার্গ ইকুয়েশন বলে, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে 1/λ ইকুয়ালস টু নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। প্রশ্ন হলো n1 কি? যেটা আমি বলছি, ইলেকট্রন যেই শক্তি স্তরে আসে, মানে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যেই শক্তি স্তরে আসে, নিম্ন শক্তির এই যেটা মানে স্তর যেটা, সেটা হচ্ছে n1। আর যেই শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আসে, সেই যেই শক্তি স্তর হতে বা যেই শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আসে, সেটা হচ্ছে n2। আর এই হচ্ছে রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে। তো সবাই এটা লিখে নেবে মাস্ট। এই সমীকরণটাতে আমরা প্রচুর প্রবলেম টোটাল ইন্টারমিডিয়েট লাইফে আমাদের লাগবে করা। তাহলে আমাদের ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নিউবার কি? নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা। RH কি? RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, n1 হচ্ছে যেই, মানে n1 কি? n1 হচ্ছে, সবাই অবশ্যই লিখে নিবে, যেখানে ইলেকট্রন আসে, মানে যেই শক্তি স্তর বা যেই কক্ষপথে ইলেকট্রন আসে। আর n2 কি? যেখান থেকে বা যেই শক্তি স্তর বা যেই কক্ষপথ থেকে, যেই শক্তি স্তর থেকে বা হতে ইলেকট্রন আসে, ঠিক আছে। আচ্ছা, নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক সম্পর্কের মধ্যে, ঠিক আছে। এটা হলো মেইন বিষয়। তো অবশ্যই তোমরা দ্রুত লিখে নিবে। দেন আমি রিডবার্গ ধ্রুবকটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমি রিডবার্গ ধ্রুবকটা লিখে দিই উপরে। রিডবার্গ ধ্রুবকের মান অলওয়েজ মনে রাখতে হবে, অলওয়েজ। আমি এইভাবে মনে রাখতাম 10 96 78 কি 10 96 78, এইভাবে মনে রাখতে তোমাদের কি লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। 10 96 78 সেন্টি/মিটার। রিডবার্গ ধ্রুবক RH এর মান হচ্ছে 10 96 78, ঠিক আছে। একদম মারাত্মক কি 10 96 78 কি সেন্টি/মিটার, হ্যাঁ সেন্টি/মিটার। তাহলে যদি সেন্টি/মিটার দিয়ে যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যাও, তরঙ্গ দৈর্ঘ্য বের করার সময় তখন দেখবে যে আনসারটা দেওয়া লাগবে, মানে তখন আনসারটা আসবে সেন্টিমিটারে, ঠিক আছে। আচ্ছা, দেন এই জিনিসটা লেখা যায় কি 1.09678, মানে দশমিকটা মানে 5 ঘর বামে নিয়ে এসেছে। তাহলে এখানে কি হবে? 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেন্টি/মিটার। এখন আমরা মিটারে নেওয়ার জন্য এই কাজগুলো করতেছি। তাহলে আমরা বলতে পারি 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেন্টি/মিটার, মানে কি? মানে 1/1 সেন্টিমিটার, ঠিক না? আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার মানে কি? 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর সেন্টিমিটার কি ছোট একক, তাহলে 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে এই ব্যাপারটা আমি লিখতেছি 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1/1 সেন্টিমিটার থেকে আমি মিটারে নিচ্ছি, অর্থাৎ 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে এই 10 টু দি পাওয়ার -2 করে উঠলে কি হবে? 10 স্কোয়ার হবে। আর এই শুধু মিটার আছে, এটা উপরে হলে কি হবে? m টু দি পাওয়ার -1 হবে, অর্থাৎ m ইনভার্স হবে। তাহলে আমরা বলতে পারি এখানে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই 10 টু দি পাওয়ার -2 যখন উপরে উঠবে তখন কি হবে? ইন্টু 10 স্কোয়ার হবে। আর এই যে এখানে কি আছে? নিচে শুধু মিটার আছে, তাহলে এটা যখন উপরে উঠবে তখন কি হবে? পার মিটার হবে, পার মিটার। তাহলে অতএব আমরা কি পেলাম? RH এর মান এখানে
10⁵ আর 10 স্কয়ার একসাথে গুণ করলে কি হয় 5 8 অর্থাৎ 10⁵, তাহলে 1.09678 ইন্টু 10⁵ পার মিটার। এই দুইটা মান মাস্ট মনে রাখতে হবে। আর এইচ এর মান 109678 সেন্টি পার মিটার। তো এটা দিয়ে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে বের করি তখন আনসার আসবে মাস্ট সেন্টিমিটার। এটা কিন্তু মনে রাখতে হবে। তো ওই সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কি ওইভাবে কনভার্সন করে দিতে হবে, ঠিক আছে। আর যদি আমরা ডিরেক্ট বলি যে এত ঝামেলা করবো না, ডিরেক্ট আমি এসেতে যাবো, তখন এই মানটা মনে রাখতে হবে যে আর এইচ ইকুয়ালস টু 1.09 কি 678 ইন্টু 10⁵ পার মিটার। দুটো মাস্ট অবশ্যই কেয়ারফুলি মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝে বুঝে কয়েকবার লিখে লিখে মনে রাখবে, একবার লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখো, আমি সময় দিলাম। আচ্ছা, আমি একবার চেক করি। হ্যাঁ, সকল কিছু আলোকে আছে। এখন একটা বিষয় হচ্ছে, একটা নোট লিখতে হবে আমাদের। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বর্ণালী মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার। এখন আমি এই মানে এখানে যা লিখবো সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্ণালী মাপার যন্ত্রের নাম হচ্ছে, দেন আমি ডিরেক্ট প্রবলেমে ঢুকে যাব, স্পেকট্রোমিটার। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের এমসিকিউর জন্য একটা বিষয় মনে রাখতে হবে মাস্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই লিখবে দ্রুত, গামা রে, গামা রেজ, দেন হচ্ছে এক্স রেজ, তারপর হচ্ছে আমাদের ইউভি, ইউভি মানে কি আল্ট্রাভায়োলেট, ইউভি রেজ, দেন হলো ভিজিবল রেজ, দেন হলো আইআর রেজ, আইআর মানে কি ইনফ্রারেড, দেন হলো মাইক্রোওয়েভস, দেন হলো রেডিও ওয়েভস। প্রশ্ন হলো এগুলো কেন লিখলাম, একটা কারণ লিখছি, কারণ হচ্ছে এখান থেকে কয়েকটা বিষয় বুঝতে হবে আমাদের। গামা রে যেটা আছে এটার কম্পাঙ্কের মান সবচেয়ে বেশি, কম্পাঙ্ক এই কয়টার মধ্যে কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং শক্তিও বেশি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং শক্তিও মানে তুলনামূলক এই কয়েকটার মধ্যে কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার, গামারের, এবং শক্তিও সবচেয়ে বেশি। প্রশ্ন হলো কেন, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নেই। শক্তিও সবচেয়ে বেশি। আর এখানে আছে রেডিও ওয়েভস, রেডিও ওয়েভস এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি যে কয়টা আছে সবগুলোর মধ্যে, কিন্তু শক্তি সবচেয়ে কম, শক্তি এবং কম্পাঙ্ক সবচেয়ে কম। প্রশ্ন কেন, আমি আসতেছি, সমস্যা নেই, শক্তি সবচেয়ে কম। আচ্ছা, তো আমরা এটা কেন হলে আমি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ব্যাপার জানি, সেটা কি জানি, যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট থেকে কি দেখছিলাম, যে ইকুয়ালস টু এইচ এফ বা এইচ নিউ, নিউ মানে কি কম্পাঙ্ক। আর একটা দেখছিলাম এখান থেকে নিউ বা কম্পাঙ্ক ইকুয়ালস টু কি সি বাই ল্যামডা, তাহলে আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা। হ্যাঁ, দুইটাই কারেক্ট, ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে একটা ব্যাপার, এই দুটো দ্বারা আমরা যদি শক্তির ব্যাপারটা ডিল করি তাহলে সহজেই বুঝতে পারবো।
যদি আমরা এখান থেকে এইচ মানে এই প্ল্যাঙ্কের ধ্রুবকটা উঠাই তাহলে আমরা লিখতে পারি ই সমানুপাতিক ইউ, মানে শক্তি, ফোটনের শক্তি এবং কি কম্পাঙ্ক, ফোটনের কম্পাঙ্ক দুইটা কি ইকুইভ্যালেন্ট, মানে সমানুপাতিক, ঠিক আছে, মানে যেটাকে বলে কি প্রপোর্শনাল টু, ওকে, সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখন ইকুইভ্যালেন্ট কথাটা আমি উল্টো করে নিচ্ছি সেটা হচ্ছে প্রপোর্শনাল টু, অর্থাৎ সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ব্যাপার বলতে পারি, যদি কম্পাঙ্কর মান বাড়ানো হয় তাহলে শক্তির মানও বাড়বে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই যে কয়টা কি আছে এখানে, গামা রে, এক্স রে, ইউভি রে, যা আছে না কেন এর মধ্যে সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার বেশি? সবচেয়ে বেশি কম্পাঙ্ক বেশি হচ্ছে গামা রে। তাহলে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে কম্পাঙ্কের সাথে শক্তি সম্পর্ক কি? সমানুপাতিক। অর্থাৎ কম্পাঙ্ক যদি বেশি হয়, সবচেয়ে বেশি হয়, তাহলে কি শক্তিও সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, আবার কম্পাঙ্ক যদি কম হয় সেই অনুপাতে, অর্থাৎ শক্তিও কমবে, অর্থাৎ যেটাকে বলা হয় কি সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এই ব্যাপারটাই। তাহলে শক্তিও সবচেয়ে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং শক্তিও সবচেয়ে বেশি, কার বেশি? গামা রে। আর রেডিও ওয়েভসের বেলা কি হয়, মানে যতই বাম থেকে ডানে যাওয়া হচ্ছে ততই কি হয়, ততই কম্পাঙ্কর মান কমে এবং শক্তির মানও কমে এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে এইগুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভের। ঠিক আছে, তাহলে এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কি? যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক না, এইচসি ইন্টু 1/λ, এইচসি ইন্টু 1/λ দেখা যায়। এখন এইচসি কি? এইচসি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই যে ই সমানুপাতিক 1/λ, মানে কি ই সমানুপাতিক 1/λ মানে হচ্ছে মানে ফোটনের শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই তাহলে শক্তি কমবে, আবার যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য কমাই তাহলে শক্তি বাড়বে, অর্থাৎ এই সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে দেখতেছি যে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে কি শক্তি কমবে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রেসপেক্ট। এই জন্য রেডিও ওয়েভসের বলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কিন্তু শক্তি সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্ন এটা আমাদের কি, এটা আমাদের এমসিকিউতে, কেমিস্ট্রিতেও কাজে লাগার সম্ভাবনা অনেক বেশি, প্লাস ফিজিক্সের সেকেন্ড পেপারে 8 নম্বর এবং 9 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ মডার্ন ফিজিক্স, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, এগুলোতে প্রচুর হচ্ছে এই এমসিকিউগুলো, এই এমসিকিউর এই কনসেপ্টগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন এখানে ব্যাপার হচ্ছে ইউভি রে, ভিজিবল রে অ্যান্ড আইআর রে, এই তিনটার আমাদের মাস্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ মনে রাখা লাগবে। সবার প্রথমে দৃশ্যমানটা বলি, এগুলো এসছে কি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এসিসি প্লাস এডমিশন দুই জায়গার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ভিজিবল রে মানে কি দৃশ্যমান আলো, এর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর হচ্ছে 380 ন্যানোমিটার থেকে, প্রথমে লিখছি আরো একবার লিখে দিচ্ছি, সবাই লিখে নিবি দ্রুত, 780 ন্যানোমিটার। এটা কি বাংলায় লিখে দিচ্ছি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। এবার হচ্ছে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি বলা হয়, এটা কত? 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, কি বলা হয়? অতি বেগুনি রশ্মি। আর আইআর রে মানে কি ইনফ্রারেড রশ্মি। এটা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে, মানে এই যে 780 ন্যানোমিটার শেষ হয়েছে, তো এখান থেকে আবার স্টার্ট হয়েছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। আচ্ছা, তো সবাই এটা দ্রুত লিখে নিবে। আর আমাদের জাস্ট একটা সিম্পল দুইটা কনভার্সন, একটা কনভার্সন হচ্ছে আর একটা ব্যাপার, অর্থাৎ সিম্পল দুইটা ব্যাপার মনে রেখে আমি ডিরেক্ট প্রবলেম সলভ করে স্টার্ট করবো ইনশাআল্লাহ। তোমরা দ্রুত লিখে নাও, মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমি দুটো কনভার্সন মানে একটা কনভার্সন লিখতেছি, সবাই লিখে নেবে, অনেক ইম্পর্টেন্ট। ম্যাথ করতে প্রায় সব জায়গায় কাজে লাগবে, টোটাল কেমিস্ট্রির ম্যাথ করতে অনেক জায়গায় এগুলো কাজে লাগবে। কনভার্সন ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমি লিখতেছি 1 মিলিমিটার। আচ্ছা, 1 মিলিমিটার থেকে আমি এসআই একক মিটারে নিব, 1 মিলিমিটার থেকে আমি এসআই একক মিটারে নিব। এখন প্রশ্ন হইলো মিলিমিটার বড় না মিটার বড়? মিটার বড়, আর মিলিমিটার ছোট। তো ছোট থেকে আমি বড়তে যাচ্ছি। মিলিমিটার আর মিটার এই দুইটার মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, তুলনা করি, তাহলে হচ্ছে ব্যবধান, তুলনামূলক ব্যবধান হচ্ছে কত? 10⁻³ এর। তাহলে যখন আমরা
এই দুটোর মধ্যে ছোট থেকে যদি বড়তে যাই তখন 10⁻³ হবে, আর বড় থেকে ছোটতে আসলে 10⁻³ হবে। আচ্ছা তাহলে আমি এখন বলি 1 মিলিমিটার কি ছোট, এখান থেকে আমি যাবো মিটারে, তাহলে ডিফারেন্স কত হবে 10⁻³ ডিফারেন্স, আর যাচ্ছি ছোট থেকে বড়তে, তার মানে অবশ্যই 10⁻³ হবে। তাহলে 1 মিলিমিটার সমান সমান 10⁻³ মিটার। আচ্ছা এগুলো আমরা ছোটবেলায় করছি, আবার করতেছি। এবার হচ্ছে 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান সমান 10⁻⁶ মিটার, কারণ ব্যবধান হচ্ছে 10⁻⁶ এর। মাইক্রোমিটার ছোট একক, মিটার বড় একক, ঠিক না? তাইলে 1 মাইক্রোমিটার থেকে যখন আমি বড় একক মিটারে যাচ্ছি তখন অবশ্যই টু দি পাওয়ার মাইনাস হবে, অর্থাৎ 10⁻⁶ মিটার। তাহলে যদি এমন হইতো আমাকে 1 মিটার সমান সমান কত মাইক্রোমিটার জানতে দিলে তখন কি হবে? তখন আমরা বড় একক থেকে ছোট এককে যাব, তখন হচ্ছে এই যে ব্যবধান 10⁻⁶, তখন শুধু 10⁻⁶টাই লিখতাম। কিন্তু এই ক্ষেত্রে ছোট একক থেকে বড়তে যাচ্ছি, ব্যবধান 10⁻⁶ এর ব্যবধান, ছোট থেকে যেহেতু বড়তে যাচ্ছে এই জন্য 10⁻⁶ মিটার হয়েছে। আচ্ছা সহজে বোঝার জন্য আমি এইভাবে বলতেছি। আরেকটা আমি দিলাম হচ্ছে 1 ন্যানোমিটার। এই চারটা দেবো, চারটাই অনেক অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা মাস্ট বুঝে বুঝে 3-4 বার কি লিখবে, যাতে একদম লাইফ টাইম এগুলো কি বুঝে তোমরা মনে রাখতে পারো ইনশাআল্লাহ। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। লাস্ট বাট নট লিস্ট 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এই কনভার্সনটা কেমিস্ট্রিতে প্রচুর কাজে লাগবে, শুধু কেমিস্ট্রি না ফিজিক্সেও প্রচুর কাজে লাগবে তোমাদের ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমাদের আরেকটা ব্যাপার জানা লাগবে, সেটা হচ্ছে দৃশ্যমান আলো যেগুলো আছে, কি বেনিয়া সহ কলা, অর্থাৎ প্রথমে কি বেগুনি, আদিয়ে কি আসমানি, আচ্ছা আসমানের তো নীল, ঠিক না, বেনি আসহ কলা, তাহলে কি বেগুনি, নীল, বেনি আসহ, আদিয়ে কি আসমানি, বেনি আসহ, সদিয়ে কি সবুজ, বেনি আসহ, হদিয়ে কি হলুদ, কলা কদিয়ে কি কমলা, লা দিয়ে কি লাল। এখন এই 7টা 1 2 3 4 5 6 7 এই 7টা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, বেগুনের জন্য 380 ন্যানোমিটার, দৃশ্যমান আলোর পরিসর তো শুরুই হয় 380 ন্যানোমিটার থেকে, এই জন্য মনে রাখাটা কিন্তু সহজ। 380 থেকে 424 ন্যানোমিটার। এরপরে এই যে 424 শেষ হয়েছে, এখান থেকে কিন্তু মানে ব্যবধান কিন্তু বেশি না, 425 থেকে 450 ন্যানোমিটার হচ্ছে নীল। দেন আসমানি হচ্ছে 450 যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে কি, ওখান থেকে স্টার্ট হবে মাস, অর্থাৎ 451 থেকে 500 ন্যানোমিটার। দেন সবুজ অবশ্যই 500 যেখানে শেষ হয়েছে ওখান থেকে শুরু হবে, তাহলে আমরা বলতে পারি 501 থেকে, এখানে এই মানটা হচ্ছে 501 থেকে 575 ন্যানোমিটার। হলুদের জন্য 576 থেকে 590 ন্যানোমিটার। দেন কমলার জন্য হচ্ছে 590 না 591 থেকে 647 ন্যানোমিটার। আর লালের জন্য 647 যেখানে শেষ হচ্ছে ওখান থেকে স্টার্ট হয়, 648 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, মাস্ট এইটা। অ্যান্ড এই কনভার্সনটা কি, এই কনভার্সনটা একদম কি বুঝে একদম ছোটস রাখতে হবে লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ। অ্যান্ড এইটাও বুঝে, ঠিক আছে। আসমানি যেটা তো মনে রাখাই লাগবে, বেগুনি, আসমানি, তারপর হচ্ছে সবুজ, আসমানি সবুজ হলুদ, এগুলো কি, এগুলো হচ্ছে মাস্ট একদম ভালোভাবে মনে রাখা লাগবে। মিলজিল রেখে কয়েকবার লেখলেই দেখবো মনে থাকবে ইনশাআল্লাহ। এটাও কি 5-6 বার বুঝে বুঝে লেখবা যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। তো এখন আমি ডিরেক্ট প্রবলেমে চলে যাব। তো তোমরা, আমি আশা করি এগুলো লিখছো। আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা প্রথম একটা প্রবলেম, প্রবলেমটা বুয়েট 600 সালে আসছিল। আচ্ছা প্রবলেমটা বলছে যে একটি ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের আলো
বিকিরণ ছড়ায় যার তরঙ্গদৈর্ঘ্য 598 ন্যানোমিটার, নিক্ষেপিত ফোটনের শক্তি কত জুল? বুয়েটে 6-7 সালে আসছিল। আচ্ছা, তো এখন আমরা একটা ব্যাপার বলতে পারি, সলিউশনে যাই ডিরেক্ট। কি কি দেওয়া আছে? একটি ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের আলো বিকিরণ ছাড়া যার তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে 598 ন্যানোমিটার। ন্যানোমিটার কিন্তু এসআই একক না, এসআই একক কি? তরঙ্গদৈর্ঘ্যের মিটার। তাহলে অবশ্যই ন্যানোমিটারকে মিটারে নিতে হবে, বি কেয়ারফুল। দেন বিকিরিত ফোটনের শক্তি ইকুয়ালস টু হোয়াট? ভেরি ইজি ম্যাথ। কারণ কি এখানে কি কি দেওয়া আছে? হিয়ার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু 598 ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটার কি? ছোট একক। যাবো কোথায়? বড় এককে, মিটারে, অর্থাৎ 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 598 ইন্টু 10⁻⁹ মিটার। এই হচ্ছে আমরা ল্যামডা পাইলাম। দেন হচ্ছে কি ই চাইছে, ঠিক না? ই চাইছে ফোটনের শক্তি, ফোটনের শক্তি ই চাইছে। তো ফোটনের শক্তি বের করতে, এটা আমাদের কাছে এখন পান্তা ভাত, আলহামদুলিল্লাহ। ই ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা মনে মনে তো জানি যে ই ইকুয়ালস টু hc বাই ল্যামডা। কোথা থেকে পাইছি? প্ল্যাঙ্কের সমীকরণ থেকে পাইছি। আচ্ছা, যেটা আমরা দেখে আসছি। তো এখন সি এর মান, মানে আলোর বেগ, সি এর মান কত? ভেলোসিটি অফ লাইট, সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা কি জানি? উই নো, ডিরেক্ট কি সলিউশনে যাই। উই নো ফোটনের শক্তি ইকুয়ালস টু hc বাই ল্যামডা। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34। হ্যাঁ, সি এর মান কত? প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা কিন্তু জানি মানটা 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু সি আলোর বেগের মান কত? 3 ইন্টু 10⁸। আর ল্যামডার মান কত? ল্যামডার মান 598 ইন্টু 10⁻⁹। তাহলে অতএব আমরা ই এর মান কত পাই দেখি। (3.32 ইন্টু 10⁻⁹) শক্তির একক কি? এসআই একক জুল। ঠিক আছে, তো সবাই দ্রুত এটা লিখে নেবে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটা প্রবলেমে আমি যাই। প্রবলেমটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর n = 4 থেকে
দ্বিতীয় শক্তি স্তরে n = 2 স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে তো এই কোশ্চেনটা আসছে হচ্ছে বুয়েটে 6-7 সালে আসছে ঠিক আছে আমরা প্রবলেমটা করি এখানে আমাদের কি কি বলছে বুঝতে হবে ঠিক আছে বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে কোথা থেকে চতুর্থ শক্তি স্তর থেকে ঠিক আছে তার মানে এখানে ওই যে আমরা যে ধরছিলাম যেখান থেকে ইলেকট্রনটা আসে ওটা কি n2 আমি আরেকটু ভালোভাবে আচ্ছা আগে টোটালটা করি দেন দ্বিতীয় শক্তি স্তরে আসে মানে কোন স্তরে আসে দ্বিতীয় স্তরে তার মানে এটা হচ্ছে n1 ঠিক আছে 2 স্থানান্তরিত তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান চাইছে কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে আমরা তো দেখি বুঝতে পারছি যে অর্থাৎ বিকিরণ বর্ণালী রিলেটেড ম্যাথ অর্থাৎ ওই যে রিডবার্গ সমীকরণ ব্যবহার করে করতে হয় আচ্ছা তো এখন ব্যাপারটা আসলে একটু ভিজুয়ালাইজ করি আমরা চিত্রটাকে সাপোজ এটা হচ্ছে কি হাইড্রোজেনের নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখন কোথায় 4 নম্বরে ছিল ঠিক না ইলেকট্রন আসছে কোথা থেকে 4 নম্বর থেকে কয় নাম্বার আসছে একটা দুইটা 2 নম্বরে তার মানে এটা কি n2 যেখান থেকে ইলেকট্রন আসছে n2 আর যেখানে আসছে সেটা কি n1 ঠিক না n1 এর মান কত n1 এর মান হচ্ছে 2 n1 এর মান হচ্ছে 2 আছে এটা লেখার দরকার নেই n1 এর মান 2 আসছে যেখান থেকে সেটা হচ্ছে n2 অর্থাৎ আমরা বলতে পারি হিয়ার n2 মানে যেখান থেকে ইলেকট্রন আসছে যেখান থেকে বা যেখান হতে কোন শক্তি স্তর হতে বা কোন শেল থেকে আসছে বা কোন কক্ষপথ থেকে আসছে 4 নাম্বার অর্থাৎ এটা হচ্ছে n2 আর যেখানে আসছে সেটা হচ্ছে n1 বি কেয়ারফুল তাহলে n2 এর মান কত 4 আর n1 মানে যেখানে ইলেকট্রন আসছে সেটার মান হচ্ছে 2 দেন রিডবার্গ ধ্রুবক RH এর মান আমি এসআইটি ডাইরেক্ট বসাইলাম 1.09678 ইনটু 10⁻7 কি পার মিটার বি কেয়ারফুল মান কিন্তু ঠিকভাবে লিখতে হবে 1.09678 ইনটু 10⁻7 পার মিটার আর যদি পার সেন্টিমিটার বসাতে তাহলে সিম্পলি 109678 বাট ওখানে কিন্তু পার সেন্টিমিটার বসালে কিন্তু ওখানে কি হবে তরঙ্গদৈর্ঘ্য যখন মান বের করবে आंसर হবে সেন্টিমিটারে বাট আমি হচ্ছে এসআইটা দেওয়াটাই প্রেফার করি আচ্ছা বাট আমি কিন্তু একদম প্রথমে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি একদম শুরুর দিকে ফার্স্ট ইয়ারে তখন আমি 109678 আমার জন্য সহজ হতো তখন সেন্টিমিটারে রিডবার্গ ধ্রুবক বসাইতাম এবং আমি কেয়ারফুল থাকতাম অলওয়েজ এবং আমি একুরেটলি আলহামদুলিল্লাহ সবসময় সেন্টিমিটার নিতাম দেন ওটা ওইভাবে কনভার্ট করতাম ঠিক আছে তো তোমরা দুইভাবেই করতে পারো যেভাবে তোমাদের ইচ্ছা তো এখন আমাকে কি চাইছে ল্যামডার মান তাহলে আমরা রিডবার্গ সমীকরণটা কি জানি যে উই নো ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার এই নিউ বারটা কেন লিখলাম কারণ হচ্ছে টোটাল সমীকরণটা জানা থাকাই ভালো কারণ এইচএসসি প্লাস এডমিশন দুই জায়গাতেই দেখা যাচ্ছে এমনও হতে পারে যে আমাদের তরঙ্গ সংখ্যা বের করে দিতে পারে এই জন্য টোটাল সমীকরণটা করে তারপর এটাকে ফিল্টার করে আনাটা বেটার নিউ বার ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার ইকুয়ালস টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার তো এখানে তো আমাদের তরঙ্গ সংখ্যা চাই নাই বাট আমাদের প্রয়োজনে আমরা কি করলাম টোটাল সমীকরণটা লিখলাম হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ডিল করতে হবে কি নিয়ে 1 বাই ল্যামডা আর হচ্ছে এতটুকু নিয়ে কারণ তরঙ্গ সংখ্যা চাই নাই আচ্ছা তাহলে আমরা নিয়ে আসি 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু একটু ভেঙে ভেঙে করাচ্ছি প্রথম দিকে যেহেতু তোমরা আসো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার
তাহলে এখন আমরা কি বলতে পারি 1 বাই ল্যামডা, এখন আমরা মান বসাই। আর এইচ এর মান কত 1.09, এসআইতে ডাইরেক্ট এসআইতে বসাই, অর্থাৎ পার মিটারে 1.09678 ইন্টু 10⁻⁷ কি পার মিটার। আচ্ছা এখানে লেখা লাগতেছে না। 1 বাই n1 এর মান কত, যেখানে আসছে 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর মান কত 4, যেখান থেকে ইলেকট্রন আসছে 4 স্কোয়ার। তাহলে এটার হচ্ছে আমরা দেখি 1 বাই ল্যামডার মানটা কত আসে। দেন কি করতে হবে, দেন 1 বাই ওই সংখ্যাটা ভাগ দিতে হবে। আচ্ছা তো আগে এইটুকুর মান বের করি। 1.09678 ইন্টু 10⁻⁷ ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই 4 স্কোয়ার। আচ্ছা একটা বড় একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 20, দেন হচ্ছে মানে 2056462.5। এখন এটা তো তরঙ্গ, এটা কিন্তু মনের ভুল, এটা কি, এটা হচ্ছে নিউবার মানে তরঙ্গ সংখ্যা, বাট তরঙ্গ সংখ্যা তো চাই না, চাইছি কি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। তাহলে অবশ্যই কি করতে হবে, এখান থেকে আমরা শুধু ল্যামডাটা নিব কীভাবে, ল্যামডা ইকুয়ালস টু এটা এখানে চলে গেলে কি ডিরেক্টলি 1 বাই 2056462.5। অতএব এখান থেকে আমরা ল্যামডাটা পাবো। অতএব ল্যামডার মানটা কত আসে দেখি আমরা। 1 বাই 2, ওটা আমরা ই করতে পারতাম, মানে সেভ করে রাখতে পারতাম, বাট রাখি নাই। তো কী করা হবে, আবার করি 462.5। আচ্ছা 4.86 ইন্টু 10⁻⁷ কি মিটার, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো এটাকে আমরা যদি ন্যানোমিটারে নেই, তাহলে কিন্তু আমরা দৃশ্যমান আলোর কোন পরিসর এটা বুঝতে পারবো। দেন আমরা কিন্তু আলোক বর্ণালীর বর্ণ কি রূপ, এটাও কিন্তু মাস দিতে হবে, এটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এখন আমি এটা যদি এখন মিটার তো বড় একক, ন্যানোমিটার ছোট একক। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখন মিটার থেকে ন্যানোমিটারে যেতে হয়, তাহলে আমাদের কি 10⁹ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 4.86 ইন্টু 10⁻⁷ ইন্টু 10⁹, ঠিক আছে, কি ন্যানোমিটারে চলে আসছে। আচ্ছা ওইটা তো আমরা বলতে পারবো নাকি, ইন্টু 10⁹ 486.27, 486.27 ন্যানোমিটার, যেটা কি, যেটা আসমানি বর্ণ। কারণ আসমানের কি ছিল রেঞ্জটা, আসমানের রেঞ্জটা দেখো তোমরা কি ছিল, 486 আসলে কি হয় আমাদের, অবশ্যই আসমানি হয়। অর্থাৎ বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, একটা লাইন হচ্ছে লিখে নাও তোমরা, অ্যাড করে নাও। কোথায়, আমি এটা মুছি, মডেলটা মুছি। কত আসছে 486.27। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, যে অর্থাৎ বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 451 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হওয়ায় বিকিরণের বর্ণ কি আসমানি, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের পড়িয়েছি, বিকিরণের বর্ণ আসমানি। ঠিক আছে, তো তোমাদের কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও। আচ্ছা তো আমি এটা মুছে দিচ্ছি, আমি আরেকটা প্রবলেমে যাই। আচ্ছা এই প্রবলেমটা আসছিল বরিশাল বোর্ড 22 সালে আসছে, তো আমি সংক্ষেপে বিবি দিয়ে প্রকাশ করি। বিবি দ্বারা বোঝাচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আসছে। প্রবলেমটা কিরকম, একটা দেখা যাচ্ছে একটা কি বোর পরমাণুর মডেল দিছে আর কি। এটা কি নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এবং তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসছে। হ্যাঁ, তো এটা আবার দিচ্ছে, যেটা হচ্ছে নিউক্লিয়াস, মানে আমাদেরকে চিনেই দিচ্ছে আর কি। যাক, মাঝে মধ্যে চিনানো ভালো, খারাপ কিছু না। নিউক্লিয়াস
আর এটারও ভালো, কোশ্চেনে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। আর এটা কি ইলেকট্রন, এটা কি আমাদের মডেল বি। আর এখানে বলছে যে উদ্দীপকের বি মডেলটি হাইড্রোজেন পরমাণুর হলে ইলেকট্রনের বিকিরিত রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক নির্ণয় করো। তো এখানে তোমরা কিন্তু সবাই কনসিয়াস থাকবে, এখানে কিন্তু বলে না যে তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চাই নাই, চাইছে কম্পাঙ্ক, ঠিক আছে। অতএব বি মানে খুবই কনসিয়াস থাকতে হবে, ঠিক আছে, একদম ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। কম্পাঙ্ক চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য চাই নাই। তাহলে এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে সহজেই কি সি বাই ল্যামডা দ্বারা কি মানে কি জানি আমরা যে সি ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক না। এখন চাইছে কি কম্পাঙ্ক চাইছে, অর্থাৎ এফ বা নিউ চাইছে, ঠিক আছে। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা দ্বারা কি প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে সি বাই ল্যামডার সাহায্যে কি আমরা এফ কম্পাঙ্ক বা বর্তমান দেখা যাচ্ছে কি বর্তমান আমরা কেমিস্ট্রিতে এই কম্পাঙ্ক এফ এর বদলে আমরা বলি নিউ, তাহলে কম্পাঙ্ক এফ বা নিউ এর মান হচ্ছে কি আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এইভাবেই আমরা অ্যাপ্রোচটা করি। তার আগে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করি। আচ্ছা, তবে আগে ব্যাপারটা বুঝে নেই যে কি কি দেওয়া আছে আর কি চাইছে। বি মডেল দেওয়া আছে, ভালো। উদ্দীপকের বি মডেলটি হাইড্রোজেন পরমাণু হলে ইলেকট্রনের বিকিরিত রশ্মির কম্পাঙ্ক। আচ্ছা, তার মানে এখানে ইলেকট্রন আসছে কি এটা কি তো নিউক্লিয়াস, এটা কি n = 1, আর এটা কি 2 3 3 নাম্বার থেকে 1 নম্বরে আসছে। তাহলে এখন আমরা বলতে পারি হিয়ার n2 = যেখান থেকে আসছে, কোথা থেকে আসছে 3 থেকে আসছে, আর n1 হচ্ছে যেখানে ইলেকট্রন আসছে, কোথায় আসছে, কোন কক্ষপথে আসছে বা কোন শেলে বা কোন অরবিটে বা কোন প্রধান শক্তি স্তরে আসছে, হ্যাঁ কোন শেলে আসছে 1 নাম্বার, n1 = 1। রিডবার্গ ধ্রুবক RH এর মান 109678 সেন্টিমিটার বা 1.09678 × 10⁷ পার মিটার। আমি ডিরেক্ট এস এর জন্য পার মিটারই বসালাম, যাতে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিসে পাই, মিটারে পাই, ঠিক আছে। আচ্ছা, দেন কম্পাঙ্ক, এখানে কেয়ারফুল থাকতে হবে, আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চাই না, চাইছে হচ্ছে কম্পাঙ্ক, F = what। তাহলে এখন আমরা রিডবার্গ ধ্রুবকে অ্যাপ্লাই করে কি জানি যে সলিউশনে রিডবার্গের সমীকরণটা অ্যাপ্লাই করি তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য। সলিউশন হচ্ছে 1/λ = এখন আমি ডিরেক্ট করতেছি 1। আচ্ছা না, এখন হচ্ছে আমরা ওই টোটাল ইকুয়েশনটা আগে লিখি। 1/λ = নিউ বার মানে তরঙ্গ সংখ্যা = RH × 1/n1², কারণ বলা যায় না, কোনো কোনো সময় কিন্তু তরঙ্গ সংখ্যা চেয়ে ফেলতে পারে, -1/n2²। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে নিউ বার তো এখানে কোথাও চাই না তরঙ্গ সংখ্যা, আমার জাস্ট 1/λ আর এতটুকু নিয়ে ডিল করা লাগতেছে। তাহলে আমি লিখতেছি 1/λ = RH মানে রিডবার্গ ধ্রুবক × 1/n1² - 1/n2², ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে 1/λ আমি মানগুলো বসাই RH এর মান রিডবার্গ ধ্রুবকের মান কত 1.09678 × 10⁷ পার মিটার, আর ইন্টু 1/n1 এর মান কত, যেখানে আসছে 1 1² 1/1² মানে 1ই হোয়াটএভার, 1/n2 এর মান কত 3 3², ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা 1/λ এর মানটা দেখি কত আসে। 1/λ মানে তরঙ্গ সংখ্যা, বাট ওখানে এখন কিছু বলার দরকার নেই, এখানে কিছু বলার দরকার নেই, জাস্ট 1/λ এর মান হচ্ছে 1.09678 × 10⁷ ইন্টু 1/1² মানে 1/1 মাইনাস হচ্ছে 1/9। তাহলে একটা বড় সংখ্যা আসে, সেটা কত 97 মানে 9749155.56। ওকে, এখান থেকে আমরা ল্যান্ডার মানটা তাহলে কেমনে বের করবো, 1/ সিম্পলি 1টাকে এখানে এইভাবে চলে আসবে 1/9749155.56। তাহলে এখন ল্যান্ডার মান দেখি কত আসে,
সিম্পলি 1 বাই ওই যেটা আমি সেভ করেছিলাম আনসার, এটা নিয়ে আসি। তাহলে হচ্ছে 1.026 ইন্টু 10⁻⁷ মিটার, এটা হচ্ছে ল্যামডার মান। আর আমরা কি জানি, প্ল্যাঙ্কের ফ্রম, এগুলো লিখে দিলে কোশ্চেনে খুব ভালো হবে। ফ্রম কি, প্ল্যাঙ্কস ইকুয়েশন, মানে প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে আমরা কি জানি, প্ল্যাঙ্কস ইকুয়েশন কি জানি, এটা প্ল্যাঙ্কের সমীকরণ থেকে আমরা কি জানি, যে E ইকুয়ালস টু এইচ নিউ বা এইচ এফ। এফ বা নিউ দুটোই কি, মানে কি বোঝায়, কম্পাঙ্ক বোঝায়। আচ্ছা, তো নিউর মানটা জানছে আমাকে, মানে জানতে দিচ্ছে আমাকে কম্পাঙ্কের মান, ঠিক আছে। নিউ ইকুয়ালস টু আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি পেয়েছি, ল্যামডা পেয়েছি, ঠিক না। তো এখানে প্ল্যাঙ্কের সমীকরণ না ই করে আমরা ডিরেক্ট কি সি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেটা আমরা জানি যে উই নো, ছোটবেলায় কি শিখছিলাম আমরা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। হ্যাঁ, ওখান থেকে আমরা মানে এছাড়া আমরা কি জানি যে সি ইকুয়ালস টু এফ ল্যামডা বা হচ্ছে নিউ ল্যামডা বলা যায়। দুটোই কম্পাঙ্ক রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আমি এফ দ্বারা প্রকাশ করি, এফ ইকুয়ালস টু সি বাই কম্পাঙ্ক, এফ ইকুয়ালস টু কি সি বাই ল্যামডা। এখান থেকে আমরা ইজিলি পারি সি কি, সি হচ্ছে আলোর বেগ কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডার মান যেটা আমরা পাইছি, অর্থাৎ 1.026 ইন্টু 10⁻⁷। তো এখান থেকে আমরা কি পাবো, কম্পাঙ্ক পাবো। কম্পাঙ্কের এসআই একক কি, কম্পাঙ্কের এসআই একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ। তোমরা কম্পাঙ্কের এসআই একক হার্জটাই ব্যবহার করো, ঠিক আছে, এটা কি বেশি মনে থাকে, হার্জ, ঠিক আছে। এখান থেকে আমরা কত হার্জ হয়, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.026 ইন্টু 10⁻⁷। তাহলে আসছে হচ্ছে 2.92 ইন্টু 10⁻15 হার্জ, 2.92 ইন্টু 10⁻15 হার্জ। এটা হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। তো সবাই দ্রুত লেখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। তো আজকের লাস্ট প্রবলেম, শেষ প্রবলেমে আমরা চলে আসছি। আমি আজকের লাস্ট প্রবলেম এখন তোমাদের করাবো, কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও। আচ্ছা, তো আমি আজকে লাস্ট প্রবলেম, এটা হচ্ছে বুয়েট 14-15 সালে আসছে কোশ্চেনটা। এটা মুছে দিচ্ছি আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এখন যে প্রবলেমটা আমি করাচ্ছি সবাই দ্রুত করা স্টার্ট করবে। প্রবলেমটা হলো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে লাফ দেওয়ার ফলে সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা অ্যাংস্ট্রমে নির্ণয় করো। আচ্ছা, দেওয়া আছে রিডবার্গ ধ্রুবক আর এইচ এর মানটা দিয়ে দিছে, পার সেন্টিমিটার দিছে, অর্থাৎ 109678 সেন্টি পার মিটার। এবং কোশ্চেনটা আসছে কোথায়, বুয়েটে 14-15 সেশনে আসছে। আচ্ছা, তো আমরা একটা সলিউশন করি, সহজ একটা প্রবলেম। কি বলছে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে, তার মানে দ্বিতীয় শক্তি স্তর, এটা কি N2, এখান থেকে লাফ দিয়েছে কোথায়, মানে চলে আসছে কোথায়, প্রথম শক্তি স্তর, তার মানে এটা হচ্ছে N1। সৃষ্ট বর্ণালী
তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে এই যে ল্যামডার মান কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, অ্যাংস্ট্রম এককে চাইছে। এসআই একক কি তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, কিন্তু মিটারে চাই না, কি কোন এককে চাইছে, অ্যাংস্ট্রম এককে চাইছে। অতএব কোশ্চেন খুব ভালোভাবে পড়ার অভ্যাস থাকা লাগবে তোমাদের, ঠিক আছে? নির্ণয় করো। তো এখন হচ্ছে করা স্টার্ট করি আমি, বাট তার আগে ডাটাগুলো লিখে নিই, কি কি ডাটা দেওয়া আছে আর কি চাই, মানে কি চাইছে, মানে কি দেওয়া আছে আর কি চাইছে বুঝছি তো, বাট ডাটাগুলো লিখে নিই, ঠিক আছে? আর ইলেকট্রন কোথা থেকে, কোন শক্তি স্তর থেকে আসছে, দ্বিতীয়, অর্থাৎ N2 এর মান 2, কোথায় আসছে, একই আসছে, তার মানে N1 এর মান 1। RH রিডবার্গ ধ্রুবকের মানটা আমি এসআইতে নেই, এসআইতে আমাদের তো মাস্ট মান মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁷ পার মিটার। হ্যাঁ, অর্থাৎ তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা আমাদের কিসে আসবে, মিটারে আসবে, ওইটাকে আমরা অ্যাংস্ট্রমে নেব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ল্যামডা ইকুয়ালস টু হোয়াট, ওকে। তাহলে সলিউশন আমরা কি জানি, এবার আমি ডিরেক্টলি করা স্টার্ট করি। ওই নিউ বারবার তরঙ্গ সংখ্যা যেহেতু চাই না বা লাগতেছে না, ডিরেক্টলি আমি তরঙ্গ দৈর্ঘ্যের ওই ব্যাপারটা নিয়ে চলে আসি। উই নো 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1 কিসের, এটা কিসের ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন। আচ্ছা, 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1/λ ইকুয়ালস টু RH এর মান কত, 1.09678 ইন্টু 10⁷ ইন্টু 1/n1², n1 এর মান কত, 1, 1/1² মাইনাস 1/n2 এর মান কত, 2² ঠিক আছে? অতএব এখান থেকে আমি কি বলতে পারি, 1/λ ইকুয়ালস টু 1.09678 ইন্টু 10⁷ ইন্টু 1² মানে 1 মাইনাস হচ্ছে 1/2² মানে 4। আচ্ছা, তো বড়টা সংখ্যা আসছে সেটা কি 82825850, এটা কি 1/λ মানটা পাইছি, বাট আমাদের কি লাগবে, 1/λ না, তো আমাদের লাগবে হচ্ছে ল্যামডার মান। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি 1/8228525850। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা ল্যামডার মান কত আসছে। ল্যামডার মান আসছে এসি অ্যান্ড হচ্ছে 1 আনসার 1.21 ইন্টু 10⁻⁻7 মিটার। বাট মিটারে তো চাই না, আমাদের কিছু নিতে হবে, আমাদের নিতে হবে হচ্ছে অ্যাংস্ট্রমে। তাহলে আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার, মানে অ্যাংস্ট্রম ছোট একক। যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, মানে পার্থক্য তো কি 10⁻10 এর, ঠিক না? তাহলে 1 অ্যাংস্ট্রম ছোট একক, যখন আমরা এখান থেকে বড় এককে যাচ্ছি, মিটার যাচ্ছি, তখন হচ্ছে কি 10⁻⁻10 হয়। কিন্তু যখন 1 মিটার বড় একক থেকে কি ছোট এককে যাব, বড় একক থেকে ছোট এককে যাব, তো তখন আমাদের কি করতে হবে, অবশ্যই 10⁻10 দ্বারা গুণ করা লাগবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি করতেছি। তাহলে ল্যামডার মান আসবে হচ্ছে 1.21 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻10 কিসে আসবে, অ্যাংস্ট্রমে আসবে। তাহলে এখন আমরা দেখি কত অ্যাংস্ট্রম। অতএব ল্যামডার মানটা আসে হচ্ছে ইন্টু 10⁻10 1215.68 1215.68 অ্যাংস্ট্রম। তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যাংস্ট্রমে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আমি আশা করি ম্যাথটা আমরা বুঝছি, আলহামদুলিল্লাহ। এবং এই ছিল আজকে আমাদের ক্লাস, এবং আমি এখন HW দিব, তোমরা অবশ্যই HWটা তুলে নেবে এবং টাইমলি করবে মাস্ট। আচ্ছা, HW হচ্ছে CW এর পরে HW কিভাবে করবে, যেমন হচ্ছে আমি করাইলাম, যে থিওরিগুলো পড়াইলাম ওগুলো তোমরা কি রিভিশন দিবে, মনোযোগ সহকারে বুঝে বুঝে রিভিশন দিবে, ঠিক আছে? দেন যে ম্যাথগুলো করাইলাম, ওই ম্যাথগুলো তো তোমরা হচ্ছে এখন বুঝছো, ঠিক না? তো ওইগুলো নিজে নিজে না দেখে বুঝে বুঝে করার ট্রাই করবে, দেখবে পারবে ইনশাল্লাহ। তো এই কাজগুলো করবে, CW এর পড়া HW, এটা হচ্ছে আমাদের কি প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা, মানে প্রিভিয়াস ইয়ার্স মানে কি বিগত বছরগুলোতে বোর্ডে আসা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা 5টা সিকিউ HW,
5টা সিকিউ সলভ করবে। প্রশ্ন হচ্ছে সেগুলো কোনগুলো করবে, যেগুলো আমি এই লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত যেই টপ লেভেলের কন্টেন্টগুলো কভার করছি, যেমন কোয়ান্টাম সংখ্যা তোমাদের পড়াইছি, দেন হচ্ছে বর্ণালী পড়াইছি। তো হচ্ছে তোমরা দেখবে টেস্ট পেপার মেডিসিন খুললেই প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা অনেক অনেক ইম্পর্টেন্ট টাইপসের আছে সিকিউ আছে, যেমন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড বর্ণালী মিক্স করে কোশ্চেন দেওয়া আছে, দেখবে এরকম বেশ কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এগুলো কি অনেক অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু আমি ভালোভাবেই কভার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আমি আশা করি যে তোমরা এখন এগুলো কি তোমরা এগুলো সব ম্যাথই টেস্ট পেপারে, এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে টেস্ট পেপারের বা মেডিসিয়ার দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা যেই টাইপসগুলো আমি বললাম, এগুলো হচ্ছে তোমরা নিজেরাই সলভ করতে পারবে এখন থেকে ইনশাআল্লাহ। তো এগুলো তোমরা কী করবে, এই টাইপের যে টাইপসগুলো আমি বললাম ওই রকম 5টা সিকিউ তোমরা কি নিজেরা সলভ করবে, ঠিক আছে। এবং এই হচ্ছে তোমাদের এইচডব্লিউ, অবশ্যই এইচডব্লিউগুলো টাইমলি করবে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।